আগের ক্লাসে অর্থনৈতিক কার্যাবলী পড়তে গিয়ে আমরা 5 ধরনের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে 2 ধরনের কার্যাবলী সম্পর্কে জেনেছি, প্রাথমিক এবং মাধ্যমিক কার্যাবলী। তাই আজ চলো জেনে নেওয়া যাক অর্থনৈতিক কার্যাবলীর রিমেনিং পোর্শন, যেখানে থাকছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। প্রাথমিক কার্যাবলীতে আমরা দেখেছি মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতি নির্ভর পেশার সাথে যুক্ত। অন্যদিকে দ্বিতীয় স্তর বা মাধ্যমিক কার্যাবলীতে প্রাথমিক ক্ষেত্রে দ্রব্যের আকৃতিগত পরিবর্তন ঘটছে এবং তার গুণগত মান বাড়ছে। এই প্রাথমিক এবং মাধ্যমিক ক্ষেত্রের কার্যাবলীর মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। মানে ধরো, কৃষি জমিতে কৃষক প্রাথমিক ক্ষেত্রের কার্যাবলীর সাথে যুক্ত থেকে আখ চাষ করলেন। সেই আখ কারখানায় পাঠানো হলো। এবং তার থেকে চিনি তৈরি হলো। যা মাধ্যমিক ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত শ্রমিকেরা করলেন। এবারে এই যে আখ পরিবহনের মাধ্যমে কারখানায় পৌঁছলো, এই পরিবহনই হলো তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী, যাকে প্রগৌণ বা পরিষেবামূলক কার্যাবলীও বলা হয়ে থাকে। তাহলে প্রাথমিক এবং মাধ্যমিক কার্যাবলীর সমন্বয় সাধনের জন্য মানুষ যে কাজকর্ম করে তাকে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। এর মধ্যে পরিবহন ও যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, পর্যটন, এই সমস্ত কিছুর পাশাপাশি শিক্ষকের শিক্ষাদান থেকে শুরু করে রয়েছে বীমা পরিষেবা, ব্যাংক পরিষেবা এবং অন্যান্য আর্থিক সংস্থার কাজ। এর বাইরে বিনোদনমূলক পেশা, এই যেমন গান বাজনা, নাটক বা সিনেমা, বা ধরো এই যে তোমরা পার্লারে যাও, সেই পার্লারের বিউটিশিয়ান, এই সব ধরনের কাজ তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত। তাহলে আমরা এই স্তরের কার্যাবলীর বৈশিষ্ট্য হিসেবে কি বলতে পারি? প্রথমেই দেখলাম এই কার্যাবলী প্রথম এবং দ্বিতীয় স্তরের কার্যাবলীর মধ্যে সংযোগ সাধন করে। দ্বিতীয়ত, এই কার্যাবলী বুদ্ধি এবং জ্ঞানের সাহায্যে গড়ে ওঠে, আর এটা অনেকাংশে বাজার কেন্দ্রিক, মানে বাজারের চাহিদার উপর নির্ভর করে। অ্যান্ড লাস্টলি নোট করে নাও, এই স্তরের কার্যাবলীর অন্তর্গত শ্রমিকদের গোলাপি পোশাকের শ্রমিক বা পিঙ্ক কলার লেবার বলা হয়। নেক্সট চলো যাই চতুর্থ স্তরের কার্যাবলীতে, যাকে অন্য কথায় আধুনিক বা নব্য স্তরের কার্যাবলী বা কোয়াটারনারি ইকোনমিক অ্যাক্টিভিটিসও বলা হয়ে থাকে। এই স্তরের কার্যাবলী সম্পূর্ণভাবে মানুষের দক্ষতা, মেধা এবং প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত। কিভাবে, সেটা একটা উদাহরণ দিয়ে বুঝে নি চলো। ধরো কোনো শ্রমিক খনি থেকে খনিজ তেল আহরণ করছে, তখন সেটা হবে প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী। তারপর সেই খনিজ তেল পরিশোধন করার জন্য যে শিল্প নির্মিত হলো, সেটা হবে মাধ্যমিক ক্ষেত্রের কার্যাবলী। সেই খনিজ তেল পরিবহনের মাধ্যম দ্বারা যখন রপ্তানি করা হবে, সেটা হলো তৃতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী। আর এই সব কিছুর পর যখন একজন শ্রমিক নতুন খনিজ তেলের খনির অবস্থান সম্পর্কে আমাদের তথ্য দেবেন, তখন সেটা হবে চতুর্থ ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী। মানে এই কার্যাবলীতে তথ্য ও সংবাদ সংগ্রহ করা হয় এবং সেগুলো বিশ্লেষণ করা হয়। তাই গবেষক, আইনি পরামর্শদাতা, চিকিৎসক বা ধরো কম্পিউটার ও টেলিযোগাযোগের সাথে যুক্ত পেশাগুলো চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ।
অতএব এই অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য হলো এখানে পেশি শক্তি নয়, দক্ষতা এবং জ্ঞানের ওপর জোর দেওয়া হয়, কারণ এই কাজ মানুষের মেধার ওপর নির্ভর করে। আর এক্ষেত্রে সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন অফিস বিল্ডিং এর ছাদের তলায় করা হয় বলে এই পেশার সাথে যুক্ত শ্রমিকদের সাদা পোশাকের শ্রমিক বা হোয়াইট কলার লেবার বলা হয়। এবারে আসি একেবারে শেষ অর্থনৈতিক ক্রিয়াকলাপে, যা হলো পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা কুইনারি অ্যাক্টিভিটিস। এটা হলো সর্বোচ্চ স্তরের অর্থনৈতিক কার্যাবলী, যেখানে উচ্চ পদস্থ আধিকারিকেরা সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে রয়েছেন বিজ্ঞানী, সরকারি আধিকারিক, অর্থনৈতিক বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, কোনো কোম্পানির সিইও প্রমুখেরা। মানে সেই সমস্ত পেশা যেখানে মানুষ বুদ্ধির ভান্ডার হিসেবে কাজ করে। তাই এই মেধা সম্পন্ন ব্যক্তিদের সোনার সাথে তুলনা করে বলা হয় স্বর্ণালী পোশাকের শ্রমিক বা গোল্ডেন কলার লেবার। এখানে 5 ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের আলোচনা শেষ করছি। পরবর্তী ক্লাস থেকে আমরা প্রত্যেকটা স্তরের ক্রিয়াকলাপ সম্পর্কে বিশদে জানব। তাই সাথে থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন টপিক নিয়ে। মনে রেখো, প্রাথমিক ও মাধ্যমিক ক্ষেত্রের কার্যাবলীর মধ্যে যোগসূত্র হিসেবে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী কাজ করে। মানুষের দক্ষতা, মেধা, উন্নত চিন্তাধারার মাধ্যমে গড়ে ওঠে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী। পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীতে নিযুক্ত জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তিদের বুদ্ধির ভান্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। তৃতীয় স্তরের কর্মী পিঙ্ক কলার লেবার্স, চতুর্থ স্তরের কর্মী হোয়াইট কলার লেবার্স এবং পঞ্চম স্তরের কর্মী গোল্ড কলার লেবার্স নামে পরিচিত।
রাষ্ট্রবিজ্ঞানের একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগত। এই ক্লাস থেকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। এই অধ্যায়ে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পরিচালিত হয়। দেখবে, আমাদের কারোর কাছে যদি 100 টাকা থাকে, কেউ হয়তো তা খাবারের পেছনে খরচ করব, আবার কেউ হয়তো ওই টাকা শুধু নিজের খাবার পিছনে খরচ না করে কিছু অভাবী মানুষকে সাহায্য করার কথা ভাবব। কেউ বা চাইব পুরো টাকাটাই সঞ্চয় করে রাখতে। রাষ্ট্রের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। এক একটা দল, তার সরকার এক এক রকম দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রকে পরিচালনা করে। এই দৃষ্টিভঙ্গিগুলোই এক একটা রাজনৈতিক মতাদর্শ। সভ্যতার ক্রমবিকাশের ধারায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাজনৈতিক মতাদর্শের আবির্ভাব ঘটেছে। আর আমরা এই অধ্যায়ে যে সমস্ত মতবাদ নিয়ে আলোচনা করব, তাদের মধ্যে সবথেকে প্রাচীন মতবাদ হলো উদারনীতিবাদ। কিন্তু কি এই উদারনীতিবাদ? একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা সমাজের প্রত্যেকটা মানুষ এক এক পেশায় যুক্ত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার উকিল, কেউ কেউ আবার নিজে ব্যবসা করে, কেউ হয়তো ছোট কোনো স্টেশনারি দোকানে কাজ করে। এবার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিলের যা উপার্জন, একজন ছোট ব্যবসায়ী বা চাকরিজীবী মানুষের উপার্জন হয়তো তার থেকে অনেক কম। তবে এখানে প্রত্যেকে কতটা পরিমাণ সম্পদ করায়ত্ত করে রাখতে পারবে তার কিন্তু একটা সীমাবদ্ধতা বা লিমিট আছে। তোমরা ভূগোলে পড়েছো নিশ্চয়ই যে সম্পদ সীমিত। এই যে প্রত্যেকের ওপর একটা নিয়ন্ত্রণ রয়েছে, এটা উদারনীতিবাদে থাকে না। উদারনীতিবাদে ব্যক্তির স্বাধীনতাতে হস্তক্ষেপ করা হয় না, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি অবাধ স্বাধীনতার অধিকারী। এবার দেখো, যে সময় এই উদারনীতিবাদের আবির্ভাব হয়েছে, সেই সময় হয়তো এর প্রয়োজনীয়তা ছিল। তবে এর ভালো দিক যেমন ছিল, মন্দ দিকও ছিল। কিন্তু ধীরে ধীরে মানুষের ভাবনা চিন্তা পাল্টানোর সাথে সাথে নতুন নতুন রাজনৈতিক মতাদর্শের জন্ম হয়। এরকমই আরেকটা রাজনৈতিক মতাদর্শ হলো মার্ক্সবাদ। আমরা উদারনীতিবাদে কি দেখলাম? উদারনীতিবাদে ব্যক্তি স্বাধীনতার ওপর কোনো হস্তক্ষেপ করা যায় না। তার মানে ব্যক্তির এই যে অবাধ স্বাধীনতা, স্বেচ্ছাচারিতাতে পরিণত হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এরমভাবে যাদের অর্থ বা সম্পত্তি বেশি, তারা হয়তো অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হওয়ার জন্য আর্থিক বা সম্পত্তির দিক থেকে অপেক্ষাকৃত দুর্বলদের ওপর শোষণ চালাতে পারে। এই অবস্থা থেকে মার্ক্সবাদের উৎপত্তি। মার্ক্সবাদ কি মনে করছে? মার্ক্সবাদ মনে করছে যে সবার একরকম সুবিধা পাওয়া উচিত, মানে সমাজে কোনো রকম আর্থিক বৈষম্য থাকবে না, থাকবে না কোনো শোষণ। তার মানে উদারনীতিবাদে যেখানে প্রত্যেককে নিজের সামর্থ্য অনুযায়ী অবাধ উপার্জনের স্বাধীনতা দেওয়া হয়েছে, সেখানে মার্ক্সবাদ বলছে সবার উপার্জন এক হবে, অর্থাৎ অর্থের ভিত্তিতে সমাজে কোনো রকম বৈষম্য থাকবে না। তবে উদারনীতিবাদ বা মার্ক্সবাদ সবটাই পাশ্চাত্যের রাজনৈতিক মতবাদ। ভারতেরও কিছু নিজস্ব রাজনৈতিক মতাদর্শ আছে। এই অধ্যায়ে আমরা তেমন একটা মতাদর্শ নিয়েও জানব, সেটা হলো গান্ধীবাদ। ভারতের মতো কৃষিভিত্তিক দেশে গ্রামীণ অর্থনীতি ও সমাজকে শক্তিশালী করে কিভাবে উন্নতির পথে হাঁটা যায়, রাষ্ট্রের ভূমিকা ঠিক কি হবে, এই বিষয়গুলো নিয়ে গান্ধীজির মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মতামত কি ছিল, সেটা জানাও আমাদের জন্য খুবই জরুরি। তাহলে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে জানতে
অবশ্যই চোখ রাখতে হবে আমাদের পরের ক্লাসগুলোতে। দ্বাদশ শ্রেণীর এই প্রথম ক্লাসটা খুব আশ্চর্যজনক একটা খবর দিয়ে শুরু করি। তোমরা কি জানো, কিছুদিন আগে আমাদের সুন্দরবনে একটা ডাইনোসর খুঁজে পাওয়া গেছে, যে ডাইনোসরটা আবার উড়তেও পারে। নামখানার কিছু লোক তাকে উড়ে বেড়াতে দেখেছে। কি বিশ্বাস হলো না তো? এখন তোমরা বলতেই পারো, ম্যাম কি সব আজগুবি কথা বলছেন, এমন আবার হয় নাকি? আচ্ছা, কেন হয় না বলো তো? কারণ এই খবরটার পিছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা যৌক্তিকতা নেই। এই যুক্তি ব্যাপারটা এমন, যেটা ছাড়া আমরা কোনো কিছুকেই গ্রহণ বা বিশ্বাস করি না। তুমি যে কোনো সিদ্ধান্তই নিতে যাও না কেন, সেটা যুক্তিসম্মত হতেই হবে। এখানেই আমাদের প্রাত্যহিক জীবনে যুক্তির গুরুত্ব। আর শুধু আমাদের জীবনে কেন, এই যে এত কাল ধরে এত কিছু আবিষ্কৃত হয়েছে, সেটা মাধ্যাকর্ষণ হোক বা সিন্ধু সভ্যতার পতনের কারণ, আমরা সেটা তখনই গ্রহণ করেছি যখন সেগুলোর পেছনে যথাযথ যুক্তি খুঁজে পেয়েছি। তাই যুক্তির গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের এবারে সিলেবাসে পুরোটাই যুক্তি। ব্যাপারটা যদি একটু বুঝে নেওয়া যায়, এর মতো সহজ আর স্কোরিং বিষয় এবারে কিন্তু তোমাদের আর একটাও নেই। মূল আলোচনায় আসি। যুক্তি বা আর্গুমেন্ট কি, তার একটা ধারণা আমাদের সবারই আছে। তবে এক্ষুনি যদি জিজ্ঞাসা করি, বলো দেখি যুক্তি কি, উত্তর দিতে অনেকেই মুশকিলে পড়বে। আসলে যুক্তি হলো বেশ কতগুলো কথার সমষ্টি, যে কথাগুলোকে দর্শনের পরিভাষায় বলা হয় বচন। যুক্তিটা গ্রহণযোগ্য হবে কি হবে না, সেটা নির্ভর করে ওই বচনগুলোর সত্য মিথ্যার উপর। যেমন দেখো, ওই ডাইনোসরের কথাটা তোমরা কি যুক্তি দিয়ে গ্রহণ করবে? করবে না, কারণ তোমরা জানো এই সময় ডাইনোসরের উপস্থিতি ঠিক কি কি কারণে বিজ্ঞানসম্মত নয়। আর এই কারণগুলোই
এটাকে অযৌক্তিক করে তুলেছে। দর্শনের যুক্তির ক্ষেত্রেও এই একই কথা। আমি যদি রাম নামক কোনো ব্যক্তি সম্পর্কে সিদ্ধান্ত করতে চাই যে রাম হয় মরণশীল, তাহলে এর পেছনে আমাদের কিছু যুক্তিবাক্য সাজাতে হবে। যেমন, সকল মানুষ হয় মরণশীল ও রাম হয় মানুষ, এই দুটো বচন সত্যি হলে তবেই সিদ্ধ হবে যে রাম নামের ব্যক্তিটিও মরণশীল। এটাই দর্শনের যুক্তি। আর এই যুক্তির বৈধতা, অবৈধতা ইত্যাদি নিয়মকানুন নিয়ে আলোচনা করে যে শাস্ত্র, সেটাই হলো যুক্তিবিজ্ঞান। যুক্তিবিজ্ঞানকে যুক্তিবিদ্যা, তর্কবিদ্যা, তর্কবিজ্ঞান ইত্যাদির নামেও অভিহিত করা হয়ে থাকে। এই যুক্তিবিজ্ঞানকে ইংরেজিতে বলে লজিক, যে শব্দটা গ্রিক শব্দ লজিকে থেকে এসেছে। আর লজিকে এসেছে লোগোস থেকে, যার অর্থ চিন্তা করা। আমাদের মনে যা কিছু ভাবনা আসা যাওয়া করে, স্মৃতি, কল্পনা, সন্দেহ, যুক্তি, প্রতিযুক্তি, সবই তো চিন্তা। আর তা আমরা প্রকাশ করি ভাষার মাধ্যমে। তাই অনেকে বলেন ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞানই যুক্তিবিজ্ঞান। আর এই যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো যুক্তি প্রয়োগ বা অনুমান করা। কিন্তু অনুমান আর যুক্তি কি এক? আমাদের অনুমান তো সবসময় সত্যি নাও হতে পারে। ধরা যাক, কুহু কুহু ডাক শুনে আমরা অনুমান করলাম কোকিল ডাকছে, কিন্তু পরক্ষণেই পেছনের দিকে তাকিয়ে দেখলাম যে একজন লোক নিখুঁতভাবে কোকিলের মতো ডাকছে। তাহলে এক্ষেত্রে তো অনুমানটা ভুল হয়ে গেল। তবে অনুমানের সাথে যুক্তির সম্পর্ক কিভাবে সম্ভব, আর কেনই বা যুক্তিকে বলা হচ্ছে ভাষায় প্রকাশিত অনুমান, সেটা জানতে হলে পরের ভিডিওটা দেখতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে, সঙ্গে থেকো। মনে রেখো, আমাদের প্রাত্যহিক জীবনে যুক্তির গুরুত্ব অপরিসীম। যুক্তির অন্তর্গত বাক্যগুলোকে বলা হয় বচন। অনেকে বলেন যুক্তিবিজ্ঞান হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান।
আজকের এই পর্ব থেকে শুরু করছি ক্লাস 12 এর শিক্ষা বিজ্ঞানের আরো একটা নতুন অধ্যায়। আগের অধ্যায়গুলো থেকে আমরা স্বাধীন ভারতে গঠিত বিভিন্ন শিক্ষা কমিশনগুলো সম্পর্কে জেনে নিয়েছি। আর এই চ্যাপ্টারে আমরা জানবো আরেকটা বিষয় সম্বন্ধে। এই চ্যাপ্টারের নাম বিশেষভাবে সক্ষম শিশুদের শিক্ষা। এই অধ্যায়ের ভিডিওগুলোর মধ্যে দিয়ে আমরা খুব সুন্দরভাবে শিখে নেব স্বাভাবিক শিশুদের মতোই বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য যে সমস্ত শিক্ষা ব্যবস্থা করা হয়েছে সেগুলোর সম্পর্কে। এছাড়াও এখান থেকে আমরা জানবো দৃষ্টিহীন ও আংশিক দৃষ্টিহীন শিশুদের শিক্ষা ব্যবস্থা, মুখ ও বধির শিশুদের শিক্ষা ব্যবস্থা ইত্যাদি নানা বিষয় সম্পর্কে। আর আগের অধ্যায়ের মতো এই চ্যাপ্টারটাতেও আমাদের সঙ্গে থাকছেন, হ্যাঁ ঠিক, রাজা হবুচন্দ্র, মন্ত্রী গবুচন্দ্র ও মহারানী প্রজ্ঞা। আগের অধ্যায়ের শেষ পর্বে রাজা, মন্ত্রী ও রানীমা শৈল শহর দার্জিলিং থেকে কোথায় চলে এসছেন? চলে এসছেন স্ট্রেট লাটাগুড়িতে। লাটাগুড়ির এক রাজসিক রাজ আমেজ হোমস্টে ট্যুরিজমে থাকার ব্যবস্থা হয়েছে তাদের। আমি কিন্তু ভীষণভাবে উৎসাহী লাটাগুড়ি ঘুরতে ঘুরতে এবং লাটাগুড়ির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রাজা, মন্ত্রী ও রানীমার কাছ থেকে গল্পের ছলে শিক্ষা বিজ্ঞানের এই চ্যাপ্টারের পড়ার বিষয়গুলো শিখে নিতে। কি তোমরাও বরাবরের মতোই তৈরি তো? ভেরি গুড। আজকের এই পর্ব তাহলে এখানেই শেষ করছি, আর পরের পর্বে ফিরছি এই চ্যাপ্টারের পড়ার বিষয়গুলো নিয়ে। একদম মিস করবে না কিন্তু। আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। খাদ্য পরিপাক সম্বন্ধে জেনে নেব আজ। তাই আমরা চলে এসেছি পটলডাঙ্গায় চাটুজ্যেদের রকে। পেলা আর হাবুল বসে নিজেদের মধ্যে গল্প করছিল। এমন সময় সেখানে টেনিদা এসে হাজির হয়, আর এসেই গম্ভীরভাবে চিবুকটা চুলকোতে চুলকোতে জিজ্ঞাসা করে, এই যে মিস্টার পেলা দি গ্রেট, তা আমি নেই, ক্যাবলাও নেই, হাবুলকে পাকড়াও করে কি এত গল্পগুজব করা হচ্ছে শুনি?
হাবুল এতক্ষণ বসে বসে বেশ খোশ মেজাজে গল্প করছিল। টেনিদাকে দেখে কিরকম যেন বদলে গেল, আর টেনিদার ফরে গিয়ে বলতে শুরু করলো, দেখো না টেনিদা, তখন থেকে কইতে আসি কি সব পরিপাক সম্বন্ধে কয়ে যাচ্ছে, হাবলি জাবলি সব, আমি কিছুই বুঝতে পারতে আসি না, আর ততই আমার সামনে ভজরং ভজরং করে যাচ্ছে। আর এখন তুমি আইছো, তুমি আমার রক্ষা কর্তা টেনিদা, তুমি আমারে বাঁচাও। বটে পরিপাক, হ্যাঁ, তা তুমি পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাও আর পিলে জ্বরে ভোগো, তুমি পরিপাকের কি বোঝো? হ্যাঁ। আর ক্যাবলা এসে সবটা শুনে বলল, দেখো, তা যদি পরিপাক সম্বন্ধে যদি ও কিছু ভালো জেনে এসে বলতে পারে, শুনতে তো কোনো ক্ষতি নেই আমাদের। বল পেলা বল। টেনিদা সুর চড়িয়ে বলল, হ্যাঁ বলো পেলা দি গ্রেট, তুমি বলো, তবে মনে রেখো এখন কিন্তু তুমি যাকে বলে একদম অনুবীক্ষণ যন্ত্রের তলায়, কারণ তোমার এই বক্তব্য শুনছে স্বয়ং টেনিদা এবং তার সঙ্গে টেনিদার শিষ্য ক্যাবলা। ক্যাবলা, যদি একটি শব্দ ভুল বলেছেও ভালো করে খেয়াল রাখবি তুই, ঠিক আছে? তাহলে আজ ওরই একদিন কি আমারই একদিন। পেলা মনে মনে সবটা গুছিয়ে নিয়ে বলতে শুরু করে, দেখো, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো অনেক বড় বড় দানার সহযোগে তৈরি, কিন্তু আমাদের শরীর এই বড় দানা নিয়ে কাজ করতে পারে না, তাই এইগুলোকে ছোট ছোট অংশে ভেঙে ফেলতে হয়। এর ফলে আমাদের শরীর সেই ছোট ছোট অংশগুলো নিয়ে প্রয়োজনীয় সব কাজ করে ফেলতে পারে। সহজ সরল ভাষায় এক কথায় যাকে বলে পাচন বা হজম করা। কিন্তু বইয়ের ভাষায় পরিপাকের সংজ্ঞাটা তাহলে কেমন হবে? না, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বিভিন্ন উৎসেচকের প্রভাবে জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু ভেঙে সরল, দ্রবণীয় এবং শোষণ উপযোগী উপাদানে পরিণত হয়, তাকেই পরিপাক বলা হয়। যে কোনো খাদ্যবস্তুর পরিপাক হওয়ার আগে দুটো ধাপ বা পদ্ধতি অতি অবশ্যই দরকার। এক, চর্বণ বা মাস্টিকেশন, এবং দুই, গলাধকরণ। চর্বণ মানে হলো খাবার চিবোনোর প্রক্রিয়া। বইয়ের ভাষায় যাকে বলা যায় যে প্রক্রিয়ায় কঠিন খাদ্যবস্তুকে দাঁতের সাহায্যে ভেঙে টুকরো টুকরো করে লালা মিশ্রিত করা হয়, তাকেই চর্বণ বলা হয়। এর ফলে খাবারের বড় অংশ ভেঙে ছোট ছোট অংশে পরিণত হয় এবং লালা রসের সঙ্গে মিশে এক ধরনের মণ্ড বা বোলাসে পরিণত হয়। এরপর আসে গলাধকরণ, মানে চিবোনো খাদ্যবস্তু গিলে ফেলা। বইয়ের ভাষায় যাকে বলে খাদ্যের দলা গলবিলের পেশির ক্রিয়ার দ্বারা যে পদ্ধতিতে গ্রাসনালী হয়ে পাকস্থলীতে পৌঁছয়, তাকে গলাধকরণ বলে। তবে এই যে পেশির সংকোচন প্রসারণের দ্বারা খাদ্যবস্তু ওপর থেকে নিচের দিকে নামে, এই ঘটনাকে বলা হয় পেরিস্টলসিস। এরপর থেকে শুরু হয় পরিপাক। তবে পরিপাকের আসল স্থান হলো মুখগহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র। আর এই পরিপাকে যে যে উৎসেচক কাজ করে তাদের কার্যপ্রণালী সম্পর্কে জেনে নেব এক এক করে। তাহলে প্রথমেই চলো জেনে নিই কার্বোহাইড্রেট পরিপাক সম্বন্ধে, ঠিক আছে? আমরা প্রতিদিন যে ধরনের খাবার খাই তার থেকে যে ধরনের কার্বোহাইড্রেট পাওয়া যায় তার বেশিরভাগ, মানে প্রায় 60 থেকে 80% হলো শ্বেতসার জাতীয়। এছাড়া দুধের থেকে পাওয়া যায় ল্যাকটোজ, ফলের থেকে পাই ফ্রুক্টোজ, শাকসবজির থেকে পাই সেলুলোজ এবং চিনি থেকে প্রায় সুক্রোজ। এছাড়াও কিছু কিছু খাবার থেকে গ্লুকোজও পেয়ে থাকি। এদের মধ্যে গ্লুকোজ ও ফ্রুক্টোজ একক শর্করা হওয়ায় এদের আর ভাঙা যায় না। আমাদের শরীরে এই রূপেই এরা শোষিত হয়। কিন্তু অন্য যে দ্বিশর্করা বা বহু শর্করা আছে তাদের পরিপাকের প্রয়োজন হয় যাতে সেগুলো ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি করে এবং আমাদের শরীরে শোষিত হয়ে ঠিক মতন কাজে ব্যবহৃত হতে পারে। পরিষ্কার? কার্বোহাইড্রেটের পরিপাক কিন্তু শুরু হয় আমাদের মুখগহ্বর থেকে। মুখগহ্বরে খরিত হয় লালা রস, আর তার মধ্যে থাকে টায়ালিন এবং খুব সামান্য পরিমাণে থাকে মল্টেজ। টায়ালিনকে আবার স্যালাইভারি অ্যামাইলেজও বলা হয়। টায়ালিনের কাজের কিছু শর্ত আছে, অর্থাৎ টায়ালিন শুধুমাত্র সিদ্ধ শ্বেতসারের উপর কাজ করে। মৃদু আম্লিক পরিবেশ, মানে 6.5 pH এবং 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টায়ালিন ভালো কাজ করতে পারে। টায়ালিন প্রথমে সেদ্ধ শ্বেতসারকে দ্রবণীয় শ্বেতসারে পরিণত করে, তারপর
দ্রবণীয় শ্বেতসারকে এরিথ্রোডেক্সট্রিন এবং মল্টোজে ভেঙে দেয়। এই এরিথ্রোডেক্সট্রিনের উপর আবার টায়ালিন কাজ করে, তাকে অ্যাক্টোডেক্সট্রিন এবং মল্টোজে পরিণত করে। এই অ্যাক্টোডেক্সট্রিন আবার টায়ালিনের প্রভাবে ভেঙে গিয়ে আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ, আলফা সিমিতোডেক্সট্রিন এবং মল্টোজ উৎপন্ন করে। আর লালারসে যে সামান্য পরিমাণে মল্টেজ থাকে তা মল্টোজের উপর বিক্রিয়া করে 2 অণু গ্লুকোজ উৎপন্ন করে। একটা দীর্ঘশ্বাস নিয়ে থামে প্যালা, আর ক্যাবলা বলে ওঠে, ফ্যান্টাস্টিক প্যালা, ফ্যান্টাস্টিক। না টেনিদা, ও কিচ্ছু ভুল বলেন। আর সঙ্গে সঙ্গে হাবুল যোগ দেয়, আর এটা কেন হয়েছে জানাস তুই? এটা হয়েছে কারণ তুমি টেনিদা, যে কিনা অখণ্ড গানের ভান্ডার, তার শিষ্য ক্যাবলার সাথে মিশা সব শিক্ষা দিয়েছে। আর এই জন্য এখন তোমার টেনিদারও শিষ্যত্ব গ্রহণ করা উচিত, এমন কিনা? টেনিদা হাবুলের পিঠ চাপড়ে দিয়ে বলে, আহা, অত ডিটেলিং এ যাওয়ার কি দরকার? আর এখন যদি ও আমাকে 17টা কাঁচাগোল্লা খাওয়ায়, তাহলেও আমি ওকে কিছু শিক্ষা এমনিতেই দান করব, ওটা কোনো ব্যাপার না। তা টেনিদাকে আদৌ কাঁচাগোল্লা খাইয়েছিল কিনা প্যালা তা আমাদের জানা নেই, কিন্তু এই পর্ব থেকে আমরা খাদ্য পরিপাক সম্পর্কে সবটা স্পষ্টভাবে জেনে নিয়েছি। কি তাই তো? টেনিদা অ্যান্ড কোম্পানি নিজেদের মধ্যে গল্প করে করুক, আর আমরা একবার ঝালিয়ে নিই আজকের লেসনটা। কি তোমরা সব তৈরি তো? তাহলে আজ এখানেই শেষ করছি। পরের পর্বে ফিরছি নিউট্রিশনের আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। তোমরাও সঙ্গে থেকো, কিন্তু মনে রেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বিভিন্ন উৎসেচকের প্রভাবে জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু ভেঙে সরল, দ্রবণীয় এবং শোষণ উপযোগী উপাদানে পরিণত হয় তাকে পরিপাক বলে। পেশির সংকোচন প্রসারণের দ্বারা খাদ্যবস্তুর মুখগহ্বর থেকে নিচের দিকে নামার ঘটনাকে বলা হয় পেরিস্টলসিস। কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় মুখগহ্বর থেকে। লালারসে উপস্থিত উৎসেচকগুলি হল টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ এবং মল্টেজ।